বানাই চিংড়ি মাছের মালাইকারি। ভালো করে মেখে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। চিংড়ির মালাইকারি হয়ে গেছে, এবার দেখা যাক। বাহ, এই যে 7:30 বাজে, বাইরেটা দেখে মনে হবে যেন দুপুর 4টে বাজে। সো প্লেটে সার্ভ করে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, দুপুর এখন 11:30 মতন বাজে। বাইরে রোদ ঝলমল করলে কি হবে, এত কনকনে হাওয়া আর ঠান্ডা। তো চলুন রান্নাবান্নার দিকে এগোনো যাক। বলতে আজকে বানাবো একটু মালাইকারি, যেখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ আর অল্প একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আমার আবার একটু বড় চিংড়ি, মানে একটু শেলওয়ালা চিংড়ি অ্যালার্জি আছে, তো এই চিংড়িগুলো অলরেডি যেমন ইন্ডিয়ান শপ থেকে এনেছিলাম, ওই ডিভেন করা, ক্লিন করা, তো আশা করি প্রবলেম হবে না। তো এখানে নারকেলের দুধ আর এই পেস্টটা অলরেডি আমি করে রেখেছি। এখানে আদা, বেশিরভাগটা আদা আছে, পেঁয়াজ আছে, 2 কোয়া বড় কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তো এই দিয়ে মালাইকারি হবে। ব্যাস, মালাইকারি তো বেশি ঝামেলা নেই। তো চলুন রান্নাবান্না স্টার্ট করে দাও। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। তো বানাই চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা ভেজে নেব। সবার আগে অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে চিংড়িগুলো এবার ভেজে নেব। আর চিংড়ি মাছটা ভাজতে ভাজতে একটুখানি চিকেনও ম্যারিনেট করব। যেমন বললাম আর কি, বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন হলো, মাঝে আবার 2-3 দিন বেশ গরম গেল, এখন আবার এত ঠান্ডা, মানে কনকনে হাওয়া, তার সাথে 1-2 টেম্পারেচার থাকছে। তো যেমন বললাম, চিকেন ম্যারিনেট করব, বানাবো একটু সন্ধেবেলা চিকেন তন্দুরি। তো ওই জন্য ভাবলাম যে শীতকাল ঠিক না, মানে ঠান্ডার দিনে তন্দুরি খেতে তো ভালোই লাগবে। তো তন্দুরিটা আমি বানাবো এয়ার ফ্রায়ারে। তার জন্য সবার আগে যে ফার্স্ট ম্যারিনেশনটা, ওটা চিকেনটা কেটে আগে লেবুর রস মাখিয়ে নিলাম। তারপর দিচ্ছি একটু নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো আমি কালার কোনো ইউজ করি না তন্দুরিতে। তো প্রথম ম্যারিনেশনটা অলওয়েজ যদি আগে কাশ্মীরি মির্চি আর লঙ্কা আর নুন লেবু দিয়ে করে নেওয়া হয়, তাহলে কালারটাও ভালো আসে আর ম্যারিনেশনটাও ভালো হয়। তো এইটা করে তারপরে একটা চিকেন তন্দুরির মশলা বানাবো, যেটা সেকেন্ড ম্যারিনেশন হয় আর কি। তো সেটার জন্য আমি একটু বলে দিচ্ছি কি কি দিচ্ছি। এখানে দেবো 2 চামচ বড় চামচ টক দই, তার সাথে দেবো অল্প একটু নুন, 1 চামচ বড় চামচের রসুন আদা বাটা, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে, একটু জিরে, একটু নর্মাল গরম মশলা, একটুখানি হলুদ, আর একটুখানি যেটা দেবো ওই যে তন্দুরি বারবিকিউ মশলা বা চিকেন তন্দুরি মশলা আপনার কাছে থাকলে সেটাও ইউজ করতে পারেন, ওইটা 2 চামচ দেবেন। এই মশলাটা দিয়ে তারপর দেবো একটুখানি কাসুরি মেথিটা দেওয়ার পর একটু সর্ষের তেল দেবো, আর বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দেবো। যদি আপনার কাছে বেসন না থাকে তাহলে ছাতুও দিতে পারেন, সেক্ষেত্রে ছাতুটা একটু রোস্ট করে নেবেন। একটু গরম মশলাও দিলাম আর একটু বেসন দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে মশলাটা এবার চিকেনের গায়ে মাখিয়ে রাখবো। তো এখন তো দুপুর মোটামুটি 12টা মতন বাজে, তো সন্ধেবেলা ধরুন 7টা 7:30 নাগাদ বানাবো। মোটামুটি 6-7 ঘন্টা ভালো করে ম্যারিনেট হবে। চিকেনে মাখিয়ে চিকেনটা ফ্রিজে রেখে দেবো। আজকে সকালবেলা একটু ঘর গোছাতে হঠাৎ করে আমার পুরনো কিছু কথা মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যে ঘটনাটা এখন বলবো, সেই ঘটনাটা ঘটেছে হচ্ছে 2022-এর শেষের দিকে। তো 2022 সালের শেষের দিকে, এইটা আমি বলছি আপনার ধরুন সেপ্টেম্বর অক্টোবর মাস। তো যখন আমরা ডিসাইড করলাম, মানে যখন সব কিছু ঠিকঠাক হলো যে আমরা জার্মানি আসবো, ইনোরিল অফার পেলো অ্যান্ড সব কিছু হলো, তো সবার আগে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ভিসার ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, আমরা কোন ভিসাতে জার্মানিতে এসছি বা কী ভিসাতে আসতে হয় সেই সব নিয়ে আমি একটা ব্লগ আলাদা করে বানাবো, ওটা একটা পরে আমি বানাবো, ডিটেলসে বলে দেবো কোন ভিসায় জার্মানি আসা যায় বা কী ভিসাতে আমরা এসছি। তো যাই হোক, যেমন বললাম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু সেপ্টেম্বরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও আমরা ডিসেম্বরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, কারণ কি প্রচণ্ড রাশ চলছিল তখন, যেহেতু কোভিডের সময় অনেকটা বন্ধ ছিল, ওই জন্য মানে ওই 2022 আর ওই 23-এর ওই টাইমটা প্রচণ্ড রাশ চলছিল। তো মোটামুটি আমরা যে ভিসাটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, অফিসিয়াল ভিসা বলে আমাদের ধারণা ছিল 25-30 দিনের মধ্যে আমরা ভিসা হাতে পেয়ে যাব। তো সেই অনুযায়ী আমরা জানুয়ারি মাসে টিকিট কেটেছিলাম জার্মানি আসবো বললে। জানুয়ারি মানে 2023-এর কথা বলছি।
এইবার আমরা যথারীতি ভিসা ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ ভালো হলো, আস্তে আস্তে দিন এগোচ্ছে, ডিসেম্বর মাস, সব কিছু গোছগাছ চলছে। আমরা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে ডাকলাম, মানে যেহেতু কলকাতায় সব মাল পাঠাবো, বেশিরভাগ জিনিসই মানে যা হয় আর কি, 10 বছরের সংসার আমাদের বম্বেতে, প্রচুর জিনিস ছিল, মানে একটা ফ্ল্যাটে যা থাকে তার চেয়েও প্রচুর জিনিস ছিল, মানে এসি থেকে আরম্ভ করে যা কিছু থাকে আর কি নর্মাল একটা বাড়িতে। তো সেসব অনেক জিনিস আমি আমার মেডকে বা যাদের যাদের দরকার তাদেরকে আমি দিয়েও এসেছিলাম। কিন্তু কিছু কিছু জিনিস, যেমন আমার প্রচুর বই ছিল, মানে যেগুলো আমি কোনোদিনও মনে করে কাউকে দিতে পারবো না। আমার বই ভীষণ প্রিয় আমার কাছে, আমার একগাদা বইয়ের কালেকশন। আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার টেডি বিয়ারের কালেকশন। আমি যখন কলকাতা বাড়িতে যাব তখন আপনাদেরকে দেখাবো আমার টেডি বিয়ারের কালেকশন। তো ওই সবগুলো, তাছাড়া আরও কিছু কিছু খুব দামি দামি যে জিনিসগুলো, যেমন আমার কিছু ক্রকারিজ ছিল খুব দামি দামি, সেগুলো সব আমি মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে পাঠাবো কলকাতায়। তো সেই অনুযায়ী আগারওয়ালকে ঠিক করা হলো, প্লাস আমাদের যে বম্বেতে গাড়িটা ছিল সেটাও পাঠানো হবে, সব মিলিয়ে ঠিক করা হলো ক্রিসমাসের পর সব মাল চলে যাবে। আর তার আগে যেটা করলাম সেটা হচ্ছে আমরা রিজাইন করলাম, ইন্ডিয়ান অফিসের মানে রেজিগনেশন লেটার দিলাম, আমার অফিসও দিলাম, ইন্দ্রনীল ওর অফিসও দিল। যেহেতু জানুয়ারিতে আমরা চলে আসবো, ওই জন্য 31শে ডিসেম্বর অবধি করবো, ওই অনুযায়ী আমরা রিজাইন করলাম। এইবার আস্তে আস্তে দিন এগোচ্ছে, আমাদের ভিসা আর আসার নাম নেই। 20 তারিখ হয়ে গেল, 25 তারিখ হয়ে গেল, এদিকে আমাদের 2 তারিখে টিকিট কাটা জার্মানিতে। 27 তারিখ অবধিও আমাদের ভিসার কোনো কিছু হলো না। 28 তারিখ সকালবেলা একটা মেল পেলাম আমরা এমবাসি থেকে, যে ওদের নাকি আরও কিছু ডকুমেন্টস দরকার। এবার আরও কিছু ডকুমেন্টস দরকার, কিন্তু তখন তো জার্মানি ছুটিতে, যেহেতু ক্রিসমাস চলছে, তখন তো আর আসতে পারবো না, আমরা ডকুমেন্টস তো নিতে পারবো না, যেহেতু অফিসিয়াল সব কিছু বন্ধ। মানে এমন অবস্থা তখন, ভাবতে পারবেন না। ওদিকে বাবা মা কলকাতা থেকে চলে এসছে বম্বেতে, যে আমাদের সাথে কটা দিন থাকবে, তারপর প্যাকিংয়ে হেল্প করবে, সব কিছু করে তারপর মালপত্রও কলকাতায় যাবে, তখন বাবা মাও চলে যাবে। তো ওই করে ওরা চলে এসছে, এদিকে আমাদের ভিসা আসার নাম নেই, হয়ে গেল আমাদের টিকিট ক্যান্সেল। মানে কীরকম লাগে ভাবুন, আমরা ফ্ল্যাট ছেড়ে দেবো 1 তারিখ নাগাদ, আমার চাকরিতে আমি রিজাইন দিয়ে দিয়েছি, অথচ আমাদের জার্মানি আসার টিকিট ক্যান্সেল করতে হলো, কারণ কি ভিসা পাইনি। এই সব ঘটনার পর ফাইনালি আমাদের ভিসা জানুয়ারি মাসের শেষের দিকে এলো, তারপর ফেব্রুয়ারিতে আমরা জার্মানি এলাম। মানে ওই কটা দিন যে কি টেনশানে গেছে আর কি যে ভোগান্তি হয়েছে, সারা জীবন আমি এটা ঘটনাটা ভুলবো না। মানে ভাবুন, আমরা ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে দিয়েছি, সব জিনিস গোছানো হয়ে গেছে, সবাইকে সব টাকা দেওয়া হয়ে গেছে, অথচ টিকিট ক্যান্সেল হয়ে গেল লাস্ট মোমেন্টে। মানে ভাবতেই পাচ্ছেন কীরকম গণ্ডগোল হয়েছিল ব্যাপারগুলো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্নাটা তো করে নিলাম। মালাইকারিটা প্রথমে আগে ওই ফোড়ন দিয়ে, একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর ওই পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম, ওইটা ভালো করে কষলে দিলাম একটু নারকেলের দুধটা দিয়েও কষিয়ে, তারপর একটু টক দই দিলাম, নুন দিলাম, একটুখানি হলুদ দিলাম, 2 রকমের কাশ্মীরি মির্চি আর নর্মাল মির্চি দিলাম, দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো করে নারকেলের দুধটা দিয়ে তেল উঠলে তারপর জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে ঝোল ফুটলে তারপর এই চিংড়িগুলো দিয়ে দিলাম। এরপর লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে একটু বেঙ্গলি গরম মশলা আর একটু ঘি, ব্যাস মালাইকারি সম্পূর্ণ তৈরি। আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি গল্পটা, যে কী গণ্ডগোলটা হয়েছিল। যাই হোক, এদিকে আমার মালাইকারিটা তৈরি। এই যে যেমন বললাম, একটু ঘি দিয়ে দিলাম, একটুখানি লাস্টে দিলাম গরম মশলা গুঁড়ো, এটা ওই বাঙালি শাহি গরম মশলা যেটা আছে সানরাইজের, ওইটাই দিলাম। তো চলুন এবার খাওয়া দাওয়া করবো। ফাইনাল মালাইকারির লুকটা কেমন হয়েছে ওইটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো রান্নাবান্না রেডি, চিংড়িটা একবার দেখিয়ে দিই। চিংড়ির মালাইকারি, ও টেক্সচারটা তো বেশ সুন্দর লাগছে ওপরটা, আর নারকোল থেকে এতটা তেল ছেড়েছে, আমি সিরিয়াসলি ভাবিনি যে কেনা নারকোলের দুধটা এত ভালো হবে। চিংড়ি মালাইকারি আর এই যে গরম ভাত, একদম এক্ষুনি সবে নামালাম। তো চলুন লাঞ্চটা করি আমরা, আজ তো ইন্দ্রনীলও বাড়িতে আছে, একসাথেই লাঞ্চ করব। তো চলুন এটা বেড়ে তারপর দেখাচ্ছি আবার। সো প্লেটিংটা এরকমভাবে করলাম, তো এই যে মালাইকারির টেক্সচারটা এরকম এসছে, আর একবার দেখিয়ে দিই। তার সাথে গরম ভাত, ইন্দ্রনীলকে আগে দিই। আইকে হয়ে গেছে লাঞ্চ নে। ইন্দ্রনীল আবার চিংড়ি মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছটাও ভালো খায়। তো এই যে মালাইকারি অ্যান্ড রাইস। থ্যাংক ইউ। চিংড়ি মাছ তো ফেভারিট। একটু কি খেয়ে আগে বলবি? দাঁড়া একটা স্পুন দিই, অল্প একটুখানি খেয়ে আগে বল। এনে স্পুন নে, রিয়াকশনটা নিয়ে আগে। ও ভাত দিয়েছিস?
চিংড়ি খেয়ে দেখ একটা। কেমন টেস্ট? ভালো হইলো, একদম ছোটবেলার মতো। ছোটবেলার মতো? ছোটবেলায় কেমন খেতে সেটা তো আমি বলতে পারবো না, আমি তো তো ছোটবেলায় ছিলাম না। যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। ওকে দিয়ে দিলাম অলরেডি, তো বাকি খাওয়া দাওয়া আমরা এখন করি। সো সন্ধে এখন 7:30 বাজে, বাইরেটা দেখে মনে হবে যেন দুপুর 4টে বাজে। এই যে সন্ধে 7:30 বাজে, আমরা এই জাস্ট ক্লাস শেষ করে উঠলাম। তো এখন যাব বানাবো চিকেন তন্দুরি, যেমন বলেছিলাম। এই যে বের করে রেখেছি, ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছি। তো এবার এটাকে এয়ার ফ্রায়ারে দেবো। অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে, বেশ দেখেই মনে হচ্ছে যে অনেকটা ম্যারিনেশন হয়েছে। তো ঠিক আছে, এটাকে এখন এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর বসাবো। তো চলুন বানানো যাক চিকেন তন্দুরি ইন এয়ার ফ্রায়ার। তো অলওয়েজ একটা এয়ার ফ্রায়ার ইউজ করতে গেলে একটা ফয়েল আগে নিয়ে দেবেন, নিচেও একটা দেবেন, ওপরেও একটা দেবেন। তাহলে কি এই ফয়েলটা দিলে কি নিচের ফয়েলটা দেবেন যাতে নোংরা না হয়, আর এই ফয়েলটা দিলে এই যে জুসগুলো এর মধ্যেই থাকবে, আর পরের যখন ওই পিঠ পাল্টাবো তখন এটা ড্রাই হবে না, মানে ওই জুসের মধ্যেই বেক হবে। তো এবার এটাকে দিয়ে দিই হালকা করে। বাবা, বাস্কেটটা বেশ ভারী আছে। তো টেম্পারেচার 200 ডিগ্রিতে আগে 15 মিনিট দেবো। 15 মিনিট হলে ওই পাশ পাল্টে তারপর আবার 15 মিনিটের জন্য দেব। ওটা অনেক সময় 13 মিনিটেও হয়ে যায়। তো চিকেন তন্দুরি তৈরি হচ্ছে। 15 মিনিটস হয়ে গেছে। এক পিঠ অলরেডি ডান, উপরের দিকটা। তো এবার এটাকে উল্টে আবার আর এক পিঠ দেবো 15 মিনিটের জন্য। তো চলুন এটাকে উল্টে দেওয়া যাক। তো যতক্ষণ হচ্ছে তন্দুরিটা একটু স্যালাড কেটে নিলাম, আর স্যালাডের সাথেই দিয়ে দেবো। আর তো কোনো চাটনি বা কিছু নেই। আমি ভেবেছিলাম লাচ্ছা পেঁয়াজ বানাবো, মানে ওই লঙ্কার গুঁড়ো, একটু ভিনেগার আর একটু বিট নুন দিয়ে, বাট আর অত ঝামেলা করলাম না। তো এই ডিশেই সার্ভ করব। তো চলুন, তন্দুরিটা হচ্ছে, এখনও 14 মিনিট মতন বাকি আছে। ওটা হলে তারপর সার্ভ করছি। তো চিকেন তন্দুরি তো রেডি হয়ে গেছে, কিন্তু এখানেই এখনই খুলবেন না। এয়ার ফ্রায়ার হোক কি বেক ওভেন হোক কি মাইক্রোওয়েভ হোক, অলওয়েজ হওয়ার পর 5 থেকে 7 মিনিট এটার ভেতরে রাখতে দেবেন, স্ট্যান্ডিং টাইম দিবেন। তবে গিয়ে যে কালারটা, উপরে যে গ্লেজি কালারটা, ওটা ভালো আসে। তো এখন থাকবে 5 মিনিট মতন, তারপর খুলবো। তো 7 মিনিট মতন হয়ে গেছে, এবার দেখা যাক। বাহ, এই যে ওপরে এই যে কালো কালো কালারটা এসছে না, এই যে চার্ট কালারটা, এটা ওই স্ট্যান্ডিং টাইম অনুযায়ী একটু বেশি করে দিলে, আর এই গ্লেজি ব্যাপারটা ওটার জন্যই আসে। তো চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। গন্ধে পুরো সারা বাড়ি মমা করছে একদম। সো প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার এটাতে দেবো একটুখানি চাট মশলা। তো চিকেন তন্দুরি রেডি। আচ্ছা, আপনারা চাইলে এই সেম প্রসেসে তাওয়াতে বা মাইক্রোওভেনেও কিন্তু এই তন্দুরিটা বানাতে পারেন। তো সেই ক্ষেত্রে সেমই হবে সব প্রসেস, মাইক্রোওভেনের টেম্পারেচারটাও সেম রাখবেন। যাই হোক, আজ ব্লগটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো আমায় জানাবেন। আমার চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরে একটি ব্লগে। বাই।